প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম চতুর্থ অধ্যায়ের পঞ্চম পর্বের আলোচনা নিয়ে। এই পর্বের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে চতুর্থ অধ্যায় থেকে আসা কিছু গাণিতিক সমস্যাবলী। খুবই ছোট ছোট কিছু গাণিতিক সমস্যাবলী, এবং এগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। দেখব কিভাবে এই গাণিতিক সমস্যাগুলো সলভ করা যায়, খুবই ট্রিকি ওয়েতে কিভাবে সলভ করা যায় এবং খুব শর্টকাটে কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখে নেব। তাহলে চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটা। প্রথম প্রশ্নে থাকছে ২৬ নং প্রশ্ন। আমরা একটু দেখে নিই ২৬ নং প্রশ্নে কি বলা আছে। ২৬ নং প্রশ্নে বলছে বৈদ্যুতিক খরচ পরিশোধ ২৫,০০০ টাকা, যার মধ্যে নতুন বৈদ্যুতিক কেবল ক্রয় ৮,৫০০ টাকা এবং কেবল ক্রয় করার পরে সেই কেবলটা বহন করে নিয়ে আসার জন্য পরিবহন ব্যয় ৯০০ টাকা। তাহলে একটু চিন্তা করো, বা আগে প্রথমে একটু দেখে নাও প্রশ্নে কি কি ইনফরমেশন দেওয়া আছে। যদি আগে প্রথমে দেখে নাও যে কি কি ইনফরমেশন দেওয়া আছে, তাহলে কিন্তু তুমি ইজিলি নিজেই বের করতে পারবে যে কিভাবে আমরা সলভটা করতে পারবো। আগে সেই জন্য দেখে নেবে যে কি কি বিষয় কি কি ইনফরমেশন তোমার দেওয়া আছে। তাহলে এখানে প্রথমে বলছে যে আমরা বৈদ্যুতিক খরচ পরিশোধ করেছি। ধরো কোনো একটা লাইনের ঠিকঠাক করার কোনো একটা কাজের জন্য ২৫,০০০ টাকা আমরা পরিশোধ করেছি বৈদ্যুতিক খরচ, যেটা রেগুলার আমরা দিয়ে থাকি। বৈদ্যুতিক খরচটা কিন্তু রেগুলার আমাদের পরিশোধ করতে হয়। বাসার ইলেকট্রিক বিল অথবা কোনো একটা দোকানের ইলেকট্রিক বিল, এগুলা কিন্তু আমরা রেগুলার পরিশোধ করে থাকি। তাহলে এখানেও একটু চিন্তা করো, বৈদ্যুতিক খরচটাও তাহলে আমরা রেগুলারই পরিশোধ করে থাকি। কিন্তু তারপরে যে কথাটা বলা হয়েছে নতুন বৈদ্যুতিক কেবল, তার মানে তার, নতুন বৈদ্যুতিক তারগুলো কেনা হয়েছে, সেটার দাম ৮,৫০০ টাকা। ৮,৫০০ টাকা দিয়ে নতুন তার বা কেবল কেনা হলো, এবং এই কেবলটা আনার জন্য আমার পরিবহন ব্যয় হয়েছে ৯০০ টাকা। তাহলে দেখো, কেবল এটা কি তুমি বারবার কিনবে, মাসে মাসে কিনবে? অবশ্যই না। কিন্তু বৈদ্যুতিক খরচ কিন্তু আমরা মাসে মাসেই পরিশোধ করে থাকি। কেবল কেনা বা কেবল কেনার সময় যে পরিবহন ব্যয়টা হলো, এটা কিন্তু আমরা মাসে মাসে বা রেগুলারলি করে থাকি না। তার মানে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে বৈদ্যুতিক খরচটা আমাদের মুনাফা জাতীয় একটা লেনদেন, এবং এই যে কেবল ক্রয় বা হচ্ছে কেবলের পরিবহন, এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। এখন চলে আসো প্রশ্নে কি বলা হচ্ছে। প্রশ্নে বলছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে বুঝতেই পারছো, প্রথমেই যদি তুমি বের করে ফেলো যে কি কি ইনফরমেশন দেওয়া আছে, কোনটা কি জিনিস, তাহলে কিন্তু খুব সহজে নিজে নিজেই বের করে ফেলতে পারবে আমাদের প্রশ্নে যেটা চাওয়া হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো প্রশ্নে চাওয়া হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এখন মুনাফা জাতীয় ব্যয় আমরা এটা বলতে পারি ২৫,০০০ টাকা, কিন্তু এই ২৫,০০০ টাকার মধ্যে আবার দুইটা জিনিস ইনক্লুড করা আছে। তাহলে যে জিনিসগুলো ইনক্লুড করা আছে আমাদের সেগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো বিষয়টা কি দাঁড়াচ্ছে। বিষয়টা দাঁড়াচ্ছে, আমরা যদি মুনাফা জাতীয় লেনদেন বের করতে চাই, তাহলে আমাদের ২৫,০০০ টাকা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, কিন্তু বলা হয়েছে এটার মধ্যেই বাকি জিনিসগুলো অন্তর্ভুক্ত আছে। তাহলে যে জিনিসগুলো অন্তর্ভুক্ত আছে আমরা সেটাকে মাইনাস করে দিব। তাহলে অন্তর্ভুক্ত আছে হচ্ছে ৮,৫০০ এবং ৯০০। তাহলে এই দুইটার যোগফল আমরা ২৫,০০০ থেকে মাইনাস করে দিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে ১৫,৬০০ টাকা। আশা করছি সবাই বুঝতে পেরেছো প্রথম প্রশ্নটা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের এ পর্বের দ্বিতীয় প্রশ্নে, ২৭ নং প্রশ্নে। ২৭ নং প্রশ্নে বলা হচ্ছে রেজা ২০২১ সালের ব্যবসায় ৭ লক্ষ টাকার অফিস সরঞ্জাম ক্রয় করেন। ২০২১ সালের ব্যবসায়ের জন্য ৭ লক্ষ টাকার অফিস সরঞ্জাম ক্রয় করেন। ২০২১ সালে তিনি তার ব্যবসায় চট্টগ্রাম স্থানান্তর বাবদ ২ লক্ষ টাকা ব্যয় করেন। দেখো, চট্টগ্রামে সে স্থানান্তর করে দিয়েছে, এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
তাহলে তার বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কত? আমরা পূর্বের যে পর্বটা অর্থাৎ পর্ব 4-এ কিন্তু পড়েছি কোন ব্যয়গুলোকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি। সেখানে আমরা দেখেছি যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন আমরা স্থানান্তর করি, এই স্থানান্তর বাবদ যে খরচটা আমাদের হয় সেটাই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে দেখো, একটা অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছে এবং এটা হচ্ছে সম্পূর্ণ অফিস সরঞ্জাম ক্রয়টা সম্পূর্ণ মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে আমরা ফেলতে পারি। কিন্তু এই যে 2 লক্ষ টাকা যেটা হচ্ছে চট্টগ্রামে স্থানান্তর বাবদ খরচ করা হয়েছে, সেটাকে আমরা বলতে পারি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কারণ এই স্থানান্তর ব্যয়, এই বিষয়টাই বা এই হিসাবটাই হচ্ছে সম্পূর্ণ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের একটা অংশ। তাহলে আশা করছি সবাই খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। যারা ক্লিয়ার হতে পারোনি তারা অবশ্যই চতুর্থ পর্বটা একটু স্ক্যান করে দেখে নেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে কোনগুলোকে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি। এরপর চলে যাচ্ছি 28 নং প্রশ্নে। 28 নং প্রশ্নে বলা হচ্ছে শাকিল ট্রেডার্সের ব্যবসায়ে মোট পণ্য ক্রয় 30,000 টাকা। আমরা টোটাল পণ্য কিনেছি সবকিছু মিলে বাবদ 30,000 টাকা। পণ্য বিক্রয় করেছি 50,000 টাকা, আসবাবপত্র বিক্রয় করেছি 80,000 টাকা, বেতন প্রদান করেছি 10,000 টাকা, জমি ক্রয় করা হয়েছে 3 লক্ষ টাকা। তাহলে শাকিল ট্রেডার্সের ব্যবসায় মুনাফা জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয় করো। যখনই আমরা মুনাফা জাতীয় বা মূলধন জাতীয় লেনদেনগুলো বের করার বিষয় আসবে, তখন আমরা একটু আমাদের বৈশিষ্ট্যগুলো মনে করার চেষ্টা করব। মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কি কি বা মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কি কি। যেহেতু আমাদের মুনাফা জাতীয় লেনদেন বের করতে বলা হচ্ছে, তাহলে আমরা একটু রিমাইন্ড করি। মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য হচ্ছে এটা সাধারণত কম টাকার জন্য থাকবে, মানে টাকার অঙ্ক ছোট থাকবে। এটা সাধারণত 1 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে কার্যক্রম, অর্থাৎ স্বল্প মেয়াদি হবে। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সাধারণত আমরা নিয়মিত করে থাকি, এই ব্যয়গুলো সাধারণত আমাদের নিয়মিত হয়ে থাকে। তাহলে দেখো 3টা বৈশিষ্ট্য আমরা পেয়েছি। এখন এই 3টা বৈশিষ্ট্যর সাথে যে লেনদেনগুলো মিলবে সেটাই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় লেনদেন। তাহলে সবগুলো লেনদেনই আমরা একটু ব্যাখ্যা করে দেখি যে কোনটা কিসের মধ্যে ফেলতে পারি। পণ্য ক্রয়, এটা অবশ্যই কম টাকা, আমরা দেখতেই পাচ্ছি 30,000 টাকা। 1 লাখ টাকার চেয়ে ছোট অ্যামাউন্টগুলোকেই সাধারণত আমরা ছোট অঙ্কের টাকা ধরে থাকি। তাহলে 30,000 টাকা এটা অবশ্যই ছোট অঙ্কের টাকা, এই বৈশিষ্ট্যটা মিলল। পণ্য ক্রয়, আমরা সাধারণত পণ্য ক্রয়টা কিন্তু নিয়মিত করে থাকি। প্রায় প্রত্যেক দিনই আমাদের কিছু না কিছু কিনতে হয়, আবার বিক্রি করতে হয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। তাই এটা কিন্তু ওই দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যের সাথেও মিলল। আরেকটা বৈশিষ্ট্য ছিল এটা স্বল্প মেয়াদি। একটা পণ্য ক্রয় যখন আমরা করি সেটা অবশ্যই 1 বছরের কম সময়ের জন্যই আমাদেরকে সার্ভিস দেয়। 1 বছর বেশি সময়ের জন্য সেটা আমাদেরকে সার্ভিস দিবে না। যখন সেটা সার্ভিস দিবে সেটা আবার সম্পদ হয়ে যাবে, ওটা আবার আলাদা বিষয়। আচ্ছা, তাহলে পণ্য ক্রয় এটা মুনাফা জাতীয় লেনদেন আমরা বুঝতে পারলাম। পণ্য বিক্রয়, পণ্য ক্রয় আর বিক্রয় প্রায় সেম, একই জিনিস, জাস্ট একজন কিনবে আরেকজন দিবে। তাহলে পণ্য বিক্রয় এটাকেও আমরা মুনাফা জাতীয় লেনদেন বলতে পারি। আসবাবপত্র বিক্রয়, দেখো এটা কিন্তু মোটামুটি ছোট একটা অঙ্কের টাকা আমরা বুঝতে পারলাম, কিন্তু আসবাবপত্র কি আমরা নিয়মিত ক্রয় করি? অবশ্যই না। আমরা আসবাবপত্র অনিয়মিতভাবে ক্রয় করি এবং এই আসবাবপত্র আমাদেরকে বছরের পর বছর সুবিধা প্রদান করতে পারবে। তাহলে আসবাবপত্র ক্রয়টা কিন্তু মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে পড়ছে না, এটা মূলধন জাতীয় লেনদেনের একটা অংশ। তারপর থাকছে বেতন প্রদান। বেতনটা কিন্তু আমাদের নিয়মিতই প্রদান করতে হয়, সো এটা নিয়মিত। আবার দেখো এটার টাকার অঙ্কটাও ছোট, প্লাস এই যে বেতন প্রদান এটা আমাদের সাধারণত 1 বছরের মধ্যেই শেষ হয়ে যায় বা 1 বছর পর্যন্তই আমাদের এটা সার্ভিস দিতে পারে।
যেমন 1 মাস আমাদেরকে এটা সার্ভিস দিতে পারে। তাহলে আমরা পেয়ে গেছি। ও একটা আছে জমি ক্রয়। তাহলে দেখো জমি ক্রয় বলা হচ্ছে 3 লক্ষ টাকা, হিউজ একটা অ্যামাউন্ট এখানে দেওয়া আছে 3 লক্ষ টাকা। পাশাপাশি এই জমি কি আমরা রেগুলার কিনবো? অবশ্যই কিন্তু না, জমি আমরা অনিয়মিতভাবে কিনি এবং একবার জমি কেনা হয়ে গেলে সেটা আমাদেরকে বছরের পর বছর সুবিধা প্রদান করতে পারে। তাহলে এখানে আসবাবপত্র বিক্রয় এবং জমি ক্রয় এই দুইটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, এবং বাকি যে 3টা আমরা এখানে পেয়েছি পণ্য ক্রয়, পণ্য বিক্রয় এবং বেতন প্রদান, এই 3টা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। তোমরা চাইলে এখানে এভাবে ছক করেও দেখিয়ে দিতে পারো, অথবা চাইলে এভাবেও লিখতে পারো। আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে কিভাবে লিখবে, তোমরা এভাবেও লিখতে পারো মুনাফা জাতীয় লেনদেন সমান সমান এখানে প্রথমে থাকছে 30,000, তারপর থাকছে 50,000 এবং তারপর থাকছে 10,000। 30,000 যোগ 50,000 যোগ 10,000। অথবা আরেকটা ভাবে লিখতে পারো, সেটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন লিখে তারপর তোমরা লিখবে যে বিষয়গুলো, যেমন পণ্য ক্রয় প্রথমে লিখেছো, তারপর পণ্য বিক্রয় লিখেছো, তারপর লিখেছো বেতন। তাহলে এই 3টা আগে লিখে তারপরে সেগুলোর মান বসিয়ে ক্যালকুলেশন করবে। তাহলে এখানে থাকছে 90,000 টাকা। এভাবেও চাইলে লিখতে পারো, অথবা চাইলে ছক আকারেও লিখতে পারো। তোমার কাছে যেটা সুবিধাজনক মনে হবে তুমি সেভাবেই লিখে দিবে। এরপর চলে যাচ্ছি 29 নাম্বার প্রশ্ন। একটি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হলো 90,000 টাকা দিয়ে এবং এর ব্যবহার পরবর্তী বর্তমান মূল্য 75,000 টাকা। আমরা একটা যন্ত্রপাতি বিক্রি করেছি 90,000 টাকা দিয়ে এবং সেই যন্ত্রপাতিটা ব্যবহার করার পরের বর্তমান মূল্য হচ্ছে 75,000 টাকা। ধরো তুমি অনেক দিন যাবত ইউজ করেছো, তো অনেক অবচয় সেখানে তৈরি হয়েছে। তাহলে যেই টাকা দিয়ে সেই যন্ত্রপাতিটা কিনেছিলে সেখান থেকে তোমার অবচয় এবং অন্যান্য খরচ সবকিছু বাদ দেওয়ার পরে এক্স্যাক্ট যে মূল্য সেটা দাঁড়াচ্ছে 75,000 টাকা। অর্থাৎ তোমার ওই যন্ত্রপাতিটার জন্য বর্তমান মূল্য দাঁড়াচ্ছে 75,000 টাকা। সবকিছু প্লাস মাইনাস করার পরে একটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 75,000 টাকা। এবং তাহলে দেখো 75,000 টাকা তোমার সেই মূল্যটা দাঁড়াচ্ছে, তুমি সেই যন্ত্রপাতিটা বিক্রি করতে পেরেছো 90,000 টাকা দিয়ে, যেটা মূল্য দাঁড়িয়েছিল 75,000 টাকা, কিন্তু তুমি সেটা বিক্রি করেছো 90,000 টাকা দিয়ে। তাহলে অবশ্যই এখানে আমার একটা আয়ের ব্যাপার হচ্ছে, বা এখানে আমার একটা লাভের ব্যাপার হচ্ছে, এবং এই দুইটা থেকে যে লাভের অংশটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় আয় যখন আমাদের বের করতে বলা হবে তখন আমরা দেখব আমরা কত টাকায় একটা কিছু বিক্রি করেছি এবং পাশাপাশি ওইটার অ্যাকচুয়াল খরচটা কি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা যদি মূলধন জাতীয় আয়টা বের করতে চাই তাহলে আমরা চাইলে এভাবে লিখতে পারি, মূলধন জাতীয় আয় সমান সমান এখানে আমাদের মোট মূল্য ছিল, বিক্রয় মূল্য ছিল 90,000 টাকা এবং যন্ত্রপাতিটার বর্তমান মূল্য ছিল 75,000 টাকা। তাহলে 90,000 টাকা থেকে 75,000 টাকা মাইনাস করলে যে অ্যামাউন্টটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয়ের পরিমাণ। এখানে আর উপরে কোনো ডেসক্রিপশন তোমার না লিখলেও হবে, শুধুমাত্র অঙ্কটা এভাবে করে দিলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তারপর চলে যাচ্ছি 30 নং প্রশ্নে। শরীফ ট্রেডার্স ভাড়া বাবদ 80,000 টাকা প্রদান করে, যার মধ্যে 10,000 টাকা পূর্ববর্তী বছরের, 20,000 টাকা পরবর্তী বছরের। এখানে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত নির্ণয় করো। একটু আগে আমরা দেখে নিই কি কি বিষয় দেওয়া আছে। এখানে বলছে ভাড়া বাবদ টোটাল পেয়েছে, টোটাল প্রদান করেছে 80,000 টাকা, টোটাল সবকিছু মিলে টোটাল পরিশোধ করেছে 80,000 টাকা। এখন এই 80,000 টাকার মধ্যে পূর্ববর্তী বছর অর্থাৎ আগের বছরের হচ্ছে 10,000 টাকা এবং পরবর্তী বছরের
অগ্রিম হচ্ছে 20,000 টাকা। ধরো এখন হচ্ছে 25 সাল, তুমি এই 25 সালের টোটাল সবকিছু মিলে ভাড়া পরিশোধ করেছো 80,000 টাকা। তো এই 80,000 টাকার মধ্যে পূর্ববর্তী বছর, তার মানে 24 সালের ভাড়া ধরো 10,000 টাকা দেওয়া আছে, আর পরবর্তী বছর তার মানে 26 সালের ভাড়া তুমি অগ্রিম পরিশোধ করেছো 20,000 টাকা। এখন জানতে চাওয়া হয়েছে এখান থেকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা ঠিক কত। আমরা জানি মুনাফা জাতীয় ব্যয় শুধুমাত্র চলতি বছরের টুকুই আসবে, এর আগের বছর বা পরের বছর এটার কোনো অ্যামাউন্টই কিন্তু আসবে না। শুধুমাত্র কারেন্ট ইয়ার, যে ইয়ারটা তোমার চলছে এখন বর্তমানে, যে ইয়ারের হিসাব তুমি বের করছো, শুধুমাত্র সেই হিসাবের যতটুকু অংশ, যতটুকু টাকা, সেটাই শুধুমাত্র আমরা মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে দেখাতে পারি। তাহলে এখানে আমরা কিভাবে সলভ করতে পারি প্রশ্নটা? এখানে আমরা লিখতে পারি মুনাফা জাতীয় ব্যয় সমান সমান, তোমরা চাইলে এখানে লিখে ফেলতে পারো যে ভাড়া পরিশোধ বিয়োগ পূর্ববর্তী বছর, পরবর্তী বছর, এটা চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো, এটা না লেখা তো অত বেশি সমস্যা হবে না। তাহলে দেখো আমরা টোটাল ভাড়া পরিশোধ করেছি 80,000 টাকা এবং এর পূর্ববর্তী বছরের ছিল 10,000 টাকা, তাই না? এবং পরবর্তী বছরের ছিল 20,000 টাকা। তাহলে দেখো 80,000 টাকা থেকে যদি 10,000 এবং 20,000 টোটাল 30,000 টাকা, তাহলে 80,000 টাকা থেকে যদি আমরা এই টোটাল আগের এবং পরের বছরেরটুকু যদি মাইনাস করি, শুধুমাত্র এই বছরের যতটুকু অ্যামাউন্ট পাচ্ছি, এই যে 50,000 টাকা, এটা হচ্ছে, মনে করো আমি যেমন এক্সাম্পল দিয়েছি 2025 সাল, তাহলে এটা হচ্ছে 2025 সালের, এটা ছিল 2024 সালের এবং এটা ছিল 2026 সালের। তাহলে এই 26-24 কোনোটাই আসবে না, শুধুমাত্র 25 সালের যতটুকু অংশ সেটাকেই আমরা মুনাফা জাতীয় ব্যয় ধরব। তাহলে এই অঙ্কের জন্য এখানে মুনাফা জাতীয় ব্যয় দাঁড়াচ্ছে 50,000 টাকা। 31 নং প্রশ্নে বলা হচ্ছে রাশিদ ট্রেডার্স একটি সাইনবোর্ড রাস্তার পাশে লাগানো এবং পৌরসভার সাথে একটি চুক্তি করলো যে বিজ্ঞাপনটা 5 বছর থাকবে। তাহলে দেখো সাইনবোর্ড এটা নিজেই একটা বিজ্ঞাপন। এখন এই যে বিজ্ঞাপনটা দেওয়া হচ্ছে, সাধারণত আমরা বিজ্ঞাপন কিন্তু লং টার্মের জন্য দিয়ে থাকি, লং টাইমের জন্য দিয়ে থাকি, যেমন 5 বছর, 6 বছর, হোয়াট এভার। তো এই যে সাইনবোর্ডটা এখানে দেওয়া হয়েছে, এখানে টাইমটা বলা হয়েছে 5 বছর পর্যন্ত এই সাইনবোর্ডটা থাকবে রাস্তার পাশে। তো সেই বাবদ একটা চুক্তি করা হয়েছে এবং চুক্তির মূল্যটা দেখো বলা হয়েছে 2 লক্ষ টাকা। তাহলে 5 বছরের জন্য আমরা 2 লক্ষ টাকা একবারে আগেই পরিশোধ করে ফেলেছি। সাধারণত বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেনগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটাই ঘটে, আমরা এককালীন পরিশোধ করি এবং তারপর লং টার্ম, বছরের পর বছর আমরা সেটা ইউজ করতে পারি। যতক্ষণ পর্যন্ত এই টাইম লিমিটটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সেটা ইউজ করতে পারি। তাহলে এখন বিষয় হচ্ছে, প্রশ্ন যেটা সেটা হচ্ছে তৃতীয় বছরে বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা। খুব ইম্পর্টেন্ট, তৃতীয় বছরে বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা। এই কথাটার মানে আগে একটু আমরা বুঝি। এখানে আমরা বলেছে যে 5 বছর পর্যন্ত আমরা এটা ব্যবহার করতে পারবো। তাহলে তৃতীয় বছরে গিয়ে আমার কতটুকু অ্যামাউন্ট থাকবে যেটা আমরা পরবর্তী বছরেই ব্যবহার করতে পারবো, সেটাই হচ্ছে তৃতীয় বছরের বিলম্বিত বিজ্ঞাপন। আবার বলছি, 5 বছর হচ্ছে আমাদের টোটাল সময়সীমা। এখন টোটাল সময়সীমার মধ্যে ধরো 2 বছর তুমি ব্যবহার করে ফেলেছো, এখন বাকি 3 বছর লিমিটেশনটা আছে। তাহলে ওই যে 3 বছর, ওই 3 বছর শেষ হওয়ার পরে গিয়ে তোমার কতটুকু অ্যামাউন্ট থাকবে যেটা তুমি বাকি 2 বছর ব্যবহার করতে পারবে, সেটাই এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো এই টাকাটা হচ্ছে টোটাল 5 বছরের। আমরা যদি এখানে বিলম্বিত অংশটা বের করতে চাই, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটার 1 বছরের হিসাবটা বের করতে হবে। ঠিক আছে, 1 বছরের অর্থাৎ বার্ষিক হিসাবটা প্রথমে আমাদের বের করতে হবে। খুবই সহজ,
2 লক্ষ টাকা হচ্ছে আমাদের টোটাল 5 বছরের অ্যামাউন্ট। তাহলে আমরা যদি 1 বছরের অ্যামাউন্ট বের করতে চাই, এটাকে 5 দিয়ে ভাগ করে এবং 1 দিয়ে গুণ করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে। তাহলে 2 লক্ষ টাকাকে 5 দিয়ে ভাগ করলে অ্যান্সার দাঁড়াচ্ছে 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকা হচ্ছে প্রত্যেক বছরের জন্য, প্রত্যেক বছরে আমার 40,000 টাকা করে খরচ হচ্ছে ওই বিজ্ঞাপন বাবদ। এখন আসো, প্রশ্নে বলা হচ্ছে কি তৃতীয় বছরে বিলম্বিত বিজ্ঞাপনটা কত। তাহলে দেখো 2 লক্ষ টাকা হচ্ছে টোটাল 5 বছরে, আমরা বের করব তৃতীয় বছরে গিয়ে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণটা কত। তাহলে টোটাল হচ্ছে 2 লক্ষ টাকা এবং আমরা বের করব তৃতীয় বছর পরের বিলম্বিত বিজ্ঞাপনটা কত। তাহলে এই যে এটা হচ্ছে আমার 1 বছরের জন্য, 3 দিয়ে গুণ করলে আমরা এটা পাবো হচ্ছে 3 বছরের জন্য, রাইট? সো এটা হচ্ছে 3 বছরের অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা হচ্ছে 3 বছরের, আর এটা হচ্ছে টোটাল 5 বছরের। এখন জানতে চাওয়া হয়েছে তৃতীয় বছরে গিয়ে, তৃতীয় বছরে যখন পাড়া দিলাম, যখন তৃতীয় বছরে পৌঁছেছি, তারপরে যে 2 বছর বাকি আছে, সেই 2 বছরে আর কতটুকু অংশ আমরা ব্যবহার করতে পারবো সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। তাহলে এই টোটাল 5 বছর থেকে 3 বছরের অ্যামাউন্টটা মাইনাস করলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার তৃতীয় বছরের। তাহলে দেখো এখানে দাঁড়াচ্ছে 1,20,000 টাকা এবং মাইনাস করলে দাঁড়াচ্ছে 80,000 টাকা। এই 80,000 টাকা হচ্ছে তৃতীয় বছরের বিলম্বিত বিজ্ঞাপন। আশা করছি সবাই বুঝতে পেরেছো, একদম ভেঙে ক্লিয়ার করে বুঝিয়েছি। এরপরে দেখো আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। 32 নং প্রশ্ন, মিস্টার নিলয় 2020 সালে 7 লক্ষ টাকায় 1 খণ্ড জমি ক্রয় করেন। 21 সালে উক্ত জমিটি 8 লক্ষ টাকায় বিক্রয় করেন। 7 লক্ষ টাকায় 2020 সালে একটা জমি ক্রয় করেন এবং 2021 সালে ওই জমিটাকেই সে 8 লক্ষ টাকায় বিক্রি করে। তার মানে 1 বছর সে সেই জমিটা ব্যবহার করার পরে তার পরবর্তী বছরে গিয়ে 8 লাখ টাকায় সেটা বিক্রি করে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কোনটি কোন ধরনের লেনদেন। এখানে অনেকগুলো লেনদেন হচ্ছে, এখন কোনটা কোন টাইপের লেনদেন সেটা আমাদের এখানে ব্যাখ্যা করে লিখতে হবে। তাহলে প্রথমে যেটা দেখলাম যে জমি ক্রয় করেছে, এই জমি ক্রয়টা আমাদের সরাসরি আমরা জানি যে মূলধন জাতীয় লেনদেন, কারণ মূলধন জাতীয় লেনদেনে টাকার পরিমাণটা বেশি থাকে, লং টার্ম আমরা এটা ইউজ করতে পারি, পাশাপাশি এটা অনিয়মিত হয়। তাহলে 7 লক্ষ টাকা আমরা জানি এখানে মূলধন জাতীয় লেনদেন। তারপর এই যে 8 লক্ষ টাকায় যেটা আমরা বিক্রি করে ফেলেছি, কোনো একটা সম্পত্তি অথবা এই মূলধন জাতীয় লেনদেনের মধ্যে যে বিষয়গুলো থাকে, এটা যখন আমরা বিক্রি করি, বিক্রয় করার বাবদ যতটুকু টাকা আমরা পাই সেটাকে বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক আছে, যতটুকু অংশ টাকা আমরা পাবো সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এখন তাহলে দেখো 7 লক্ষ টাকা মূলধন জাতীয় ব্যয় পেয়ে গেলাম, 8 লক্ষ টাকা মূলধন জাতীয় প্রাপ্তি এটাও পেয়ে গেলাম। এবার এই যে লাস্টের যে অংশটা মূলধন জাতীয় আয় হচ্ছে 1 লক্ষ টাকা, এটা কিভাবে পাচ্ছি? আমরা টোটাল বিক্রি করেছি 8 লক্ষ টাকা দিয়ে এবং জমির ক্রয় মূল্যটা ছিল 7 লক্ষ টাকা। তাহলে এই 8 লক্ষ টাকা থেকে 7 লক্ষ টাকা অর্থাৎ ওই ক্রয় মূল্য বাবদ যেই টাকাটা, সেই টাকাটা বাদ দিলে আমরা যে অংশটা পাচ্ছি 1 লক্ষ টাকা, এটা হচ্ছে আমার মূলধন জাতীয় আয়। অর্থাৎ প্রাপ্তি হচ্ছে সবকিছু মেলানো অংশ, আর আয় যেটা মূলধন জাতীয় আয় যেটা, সেটা হচ্ছে মনে রাখবে শর্টকাটে যে লাভের একটা অংশ। ওই যন্ত্রপাতি বা ওই জিনিসটা থেকে তুমি কত টাকা লাভ করেছো সেটাই হচ্ছে মূলত আমাদের মূলধন জাতীয় আয়। ঠিক আছে, তাহলে আশা করছি সবাই বুঝতে পেরেছো। 7 লক্ষ টাকা মূলধন জাতীয় ব্যয়, 8 লক্ষ টাকা মূলধন জাতীয় প্রাপ্তি এবং এই যে দুইটা মাইনাস করার পরে 1 লক্ষ টাকা থাকছে, এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের এই পর্বের সর্বশেষ প্রশ্ন, 33 নং প্রশ্ন। এখানে বলা হচ্ছে শফিক 2024 সালে 3,000 টাকা সহ 2025 সালে ভাড়া পাওয়া গেল
৬,০০০ টাকা, যার মধ্যে ২০২৬ সালের ভাড়া বাবদ প্রাপ্তি ৫০০ টাকা। তাহলে একটু আগেই কিন্তু আমরা একটা অঙ্ক সলভ করেছি, সেখানে বলেছি যে মুনাফা জাতীয় আয়ের মধ্যে শুধুমাত্র কারেন্ট ইয়ার যেটা, চলতি বছর যেটা, সেই অংশটাই আসবে। পূর্ববর্তী বছর, পরবর্তী বছর কোনোটাই এখানে আসবে না। তাহলে এখানে দেখো বলেছে ২৪ সালের অংশ হচ্ছে ৩,০০০ টাকা, ২৫ সালে টোটাল ভাড়া পাওয়া গেছে ৬,০০০ টাকা, এবং এটার মধ্যে ২৬ সালের ভাড়া ছিল ৫০০ টাকা। তাহলে আমাদের যেহেতু মুনাফা জাতীয় আয় বের করতে বলা হয়েছে, আমরা খুব ইজিলি এটা বের করতে পারবো। কিভাবে বের করব? মুনাফা জাতীয় আয়, আগে আমরা দেখব টোটাল কতটুকু অংশ পেয়েছি। টোটাল ভাড়া পেয়েছি ৬,০০০ টাকা, এবং এখানে আমাদের পূর্ববর্তী বছর অর্থাৎ ২৪ সালের ছিল ৩,০০০ টাকা, এবং পরবর্তী অর্থাৎ ২৬ সালের ছিল হচ্ছে ৫০০ টাকা। তাহলে দেখো টোটাল ভাড়া পেয়েছি ৬,০০০ টাকা, এখান থেকে আমরা মাইনাস করব আগের বছরে, অর্থাৎ এটা ২৪ সালের এবং এটা হচ্ছে ২৬ সালের। তাহলে আগেরটা এবং পরেরটা দুইটাই মাইনাস করে দেওয়ার পরে আমাদের যে অ্যামাউন্টটা থাকবে, এই যে অ্যামাউন্টটা থাকবে ২৫০০ টাকা, এটাই হচ্ছে চলতি বছরের, অর্থাৎ এটাই আমাদের মুনাফা জাতীয় আয়। তো আশা করছি সবাই সবগুলো প্রশ্নই, সবগুলো অঙ্কই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কোনো অঙ্কে কোনো সমস্যা হয়নি। তো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।